চেয়েছিলাম তো মা, সত্যি চেয়েছিলাম জানো তো, মন দিয়ে এই সংসারটা করতে। বিয়ের আগে যা ঘটনা সেটা আমি কোনোদিনও বড় করে দেখিনি মা। বিয়ের পর এ বাড়িতে আসার পর না আমি সমস্ত চুকিয়ে দিয়েছিলাম, কোনো যোগাযোগ রাখিনি। কিন্তু হ্যাঁ, আমরা তো ভালো বন্ধু ছিলাম, এটাও ঠিক যে আমরা পরস্পরকে খুব ভালোবাসতাম। কিন্তু আমার বিয়ে হয়ে যাবার পর সেই ভালোবাসা থেকে আমি নিজেকে সরিয়ে নিয়েছিলাম। তোমার ছেলের সাথে সুখে থাকতে চেয়েছিলাম, তোমাদের সবার সাথে মানিয়ে চলতে চেয়েছিলাম। ভেবেছিলাম যে পুরনো সবকিছু ভুলে আমি তোমার ছেলের সাথে সুখে সংসার করব, কিন্তু না মা, না, হয়নি সেটা। তোমার ছেলে কি করেছে? তোমার ছেলে আমাকে অত্যাচার করেছে, আমাকে মিথ্যে জালে ভাসিয়েছে মা। আর যাই হোক, তোমার ছেলের সাথে সংসার করা যায় না। তাই তুমি যদি স্বপ্ন দেখো যে তোমার ছেলের সাথে আমি সুখে সংসার করব, সেই স্বপ্ন তোমার মিথ্যে মা। সেই স্বপ্ন তুমি দেখো না, সেটা কোনোদিনও হওয়ার নয় মা, হবে না। শুধু এই কথাটা কেন বলছিস? আর তোর যে জীবন শেষ করে দিতে চেয়েছে, তোকে মেরে ফেলতে চেয়েছে এরা, সে কথাটা তো একবারও বলছিস না। তুই যদি আজ মরে যেতি, বেঁচে না থাকতি, কি হতো বল? আর এই চক্রান্তের পিছনে কার কার হাত আছে, কারা কারা হাত মিলিয়েছিল, সেই সবটা কিন্তু আমাদের কাছে এখন জলের মতো পরিষ্কার ছিল। থাক বৌমা, থাক। এখন আর এইসব কথা বলে লাভ কি বলো? কেন বলবো না? এখন যদি না বলি আর কবে বলবো কাকিমা? একটা মেয়ের ঘর সংসার একেবারে ভেঙে শেষ করে দিতে চেয়েছে। যত স্বপ্ন দেখেছিল মেয়েটা, সেই স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দিতে চেয়েছে। একটা মেয়ের জীবন শেষ করে দিতে চেয়েছে। সেই মানুষগুলোর সঙ্গে সেই বাড়িটাতে ভবিষ্যতে আর থাকা যায়? থাকা সম্ভব? তাদের সাথে আর সম্পর্ক রাখা যায়? কি বলছো তোমরা এটা? আপনাকে আমরা কিছু বলছি না কাকিমা। হ্যাঁ, এটা ঠিক যে আপনি মাঝে মধ্যেই আপনার মত বদলান, নিজেকে বদলে ফেলেন, কিন্তু তবুও আপনিই কিন্তু শিমুলকে ভালোবেসেছিলেন। আর শুধু যে ওকে ভালোবেসেছিলেন তা নয় কাকিমা, আপনি নিজেকে বদলেছিলেন, এটাও তো কম কথা নয়। তবে শিমুল যদি এই বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে তখন আপনি বুঝতে পারবেন কত বড় দায়িত্ব ওর কাঁধে তুলে নিয়েছে। আমরা তো কেউ চলে যেতে বলছি না। এই চুপ করো তো, একটু একটু চুপ করো। নতুন বউ নতুন বউয়ের মতো থাকো, বেশি কথা বলো না। সব ব্যাপারে কথা। কি আশ্চর্য! আরে বাবা, ও তো এই ফ্যামিলির মেম্বার, ও কোনো কথা বলতে পারবে না? তাছাড়া আমার যে বৌদি আমার দাদার সঙ্গে সম্পর্ক থাকা অবস্থাতেই সবার সামনে বলছে যে নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। সেটা কি খুব কাজের কথা? খুব ভালো মেয়ের কথা? তোমার কাছে আমি ভালো মেয়ে হতে চাই না পলাশ। তুমি কি বোঝো ভালো মন্দের? আগে নিজে ভালো হও, হ্যাঁ, তারপর অন্যের ভালো খুঁজবে। শুধু অপেক্ষা, জানো তো, শুধু অপেক্ষা করছি তোমার দাদার সাথে সম্পর্কটা চুকিয়ে দেওয়া। শিমুল, আমার মা বুড়ি তো তোকে বলছে বল যে আমার মা বুড়ি আর কোনোদিনও পাল্টি খাবে না, হ্যাঁ, সবসময় তোকে ভালোবাসবে আমার মা বুড়ি, আর কখনো তোর সাথে কার ব্যবহার করবে না। থেকে জান না রে শিমুল, আর শিমুল থেকে জান না রে। আর একটা কথা কি জানিস, আমি না আর বেশি দিন বাঁচবো না। আমি যখন মরে যাব তখন তুই চলে যাস। ছি পুতুলদি, এসব তুমি কি বলছো? কতদিন বাঁচবো মানে? তুমি অনেকদিন বাঁচবে। কে বলেছে তুমি অনেকদিন বাঁচবে না? আমি সত্যি কথা বলছি, আমি বাঁচবো না বেশি দিন। এই পুতুলদি, আমি জানি তো, আর জানো তো ভালো মানুষের ছেলে আমার শিমুল যদি আমার কাছ থেকে চলে যায় না, আমি আর ওই বাঁচবো না, আর বাঁচবো না।
কেন বলো তো পুতুল দি, তুমি এসব কথা বলছো কেন বলছো? সত্যি কথা বৌদি ভাই, তুমি তো আমাদের জীবনে আলো এনে দিয়েছো। যারা অন্ধকারে থাকবে বলে জন্মেছে তারা তো জোর করে অন্ধকারটাই বেছে নিয়েছে, আলো থেকে সরে গেছে। কিন্তু যারা একটু আলোর জন্য আকুলি বিকলি করে, তুমি তাদের জীবনেও আলো এনে দিয়েছো বৌদি ভাই। তারা সেই আলো নিয়ে বাঁচে বৌদি ভাই, আমিও তার মধ্যে একজন। আমি আগে যেভাবে ভাবতে পারতাম না, তোমার সাথে মেশার পর আমি সেইভাবে ভাবতে পারি বৌদি ভাই। তুমি বুঝিয়েছো যে মেয়ে মানে পড়ে পড়ে মার খাওয়া নয়, মেয়ে মানে সবার ইচ্ছে চলতে হবে সেটা নয়। মেয়ে মানে তার নিজেরও ইচ্ছে থাকতে হবে এবং নিজের ইচ্ছাকে সম্মান দিতে হবে, সেই সম্মানের জন্য লড়াই করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। কই বৌদি ভাই, আগে তো এগুলো বুঝতাম না। পুতুল দি, তুমি পুতুল দিকেও কত শান্ত করে দিয়েছো বৌদি ভাই। তুমি পুতুল দিকেও মানুষ করে দিয়েছো। আর আমি জানি যে একদিন ঠিক তুমি পুতুল দিরও বিয়ে দেবে। আমি জানি তুমি দেবে। আমার চাই না বিয়ে করতে, আমি চাই না। শুধু বউ আমাকে থাকুক, আমি তাহলে খুবই খুশি হব। এতগুলো লোক মিলে তোমায় বলছি গো বৌমা। মা, তুমি কিন্তু দাদার সঙ্গে একবার কথা বলে নিতে পারতে। চুপ! একেবারে চুপ! এই বাড়ি আমার, এই বাড়িতে আমি কাকে থাকতে দেব কাকে দেব রে আমি ঠিক করবো। আমি বুঝেছিস? এইবার যদি আমি দেখি যে তোমরা বাড়াবাড়ি করছো, মানিয়ে নিতে পারছো না, তুমি বা তোমার বউ বাড়িতে আমাদের সঙ্গে অশান্তি করার চেষ্টা করছো, তাহলে কিন্তু তোমাদের কমিয়ে বাড়িতে রাখবো না, সরিয়ে দেবো, দূর করে দেবো। ছেলে বলে কোনো অন্যায় আর সহ্য করবো না, সব কথা বলে দিল। বাড়াবাড়ি বলছিলাম বৌমা গো, ক্ষমা করতে পারবে না আমায়? শিমুল, দেখ, যেহেতু তোর শ্বশুর বাড়ির লোকজন সবাই এত করে চাইছেন যে তুই এই বাড়িতে থেকে যা, মানে যতদিন না তোর ডিভোর্স হচ্ছে, যতদিন না তুই আমার কাছে আসতে পারছিস আইনত, তুই বরং এখানেই থেকে যা। মানে তুই ভেবে দেখ আর কি করবি। আমি কথা দিলাম যেদিন বৌমা তোমার কাছে যেতে পারবে, আমি তোমাদের চার হাত নিজে দাঁড়িয়ে থেকে এক করে দেবো গো বাবা, কথা দিলাম আমি। তুমি যদি এটা করে দিতে পারো কাকিমা, এর থেকে বড় কাজ, ভালো কাজ আর হয় না। এর থেকে বড় উপহার আর শিমুলের জীবনে অন্তত হয় না। আমি তোমাকে আমার মায়ের জায়গা দিয়েছি। আমার মা যদি থাকতো তাহলেও হয়তো এভাবে আমার পাশে দাঁড়াতো না। তুমি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছো, আমাকে যেভাবে আশীর্বাদ করছো, তোমাকে ছেড়ে এখন আমি কোথাও যাব না মা। আমি এখন এ বাড়িতেই থাকবো। তুমি বাঁচালে শিমুল, তবে এই পাড়া থেকে কিন্তু আমরা তোমাকে কোথাও যেতে দিতাম না। থ্যাংক ইউ শিমুল, তুমি আমাদের বাত শুনলে বলে তোমার কাছে আমাদের ঋণ और ज्यादा বেড়ে গেল। ভালোবাসার ঋণ কি এত সহজে শোধ হয় শীর্ষা? হয় না গো, সেই ঋণ না বেড়েই চলে। যাক, আমি যখন এই বাড়িতে থাকছি অনেক কান্নাকাটি হয়েছে, আর আমি কান্নাকাটি দেখতে চাই না। কেউ আর বেজার মুখ করে থেকো না তো। না, আমি প্রতীক্ষা পলাশের কথা বলছি না, ওদের মুখ বেজার হবে সেটাই তো স্বাভাবিক।
ওরা ভেবেছিল যে বৌদি বাড়ি থেকে চলে যাচ্ছে, ব্যাগপত্র নিয়ে রেডিও ছিল, কিন্তু না, বৌদি তো যাচ্ছে না এ বাড়ি থেকে। তাই তোমাদের মুখটা বেজার থাকবে সেটাই স্বাভাবিক, কিন্তু আমি বাকিদের কথা বলছি। আর মুখ বেজার করো না কেউ, থাকছি তো আমি এ বাড়িতে। দেখো তুমি কিন্তু শুধু শুধু আমাদের অপমান করছো। আরে অপমান করিনি, সত্যি কথা বলছি পলাশ। নিজের মনকে প্রশ্ন করো, বুঝতে পারবে। যাক, তোমাদের নিয়ে আমি খুব একটা হিসেব নিকেশ করি না, তোমাদের নিয়ে আমি খুব একটা কিছু ভাবিও না, কারণ তোমরা আমার হিসেবের মধ্যে পড়ো না। কাকিমা, থেকেই গেলাম। এর থেকে ভালো তার কিচ্ছু হতেই পারে না বৌমা, কিচ্ছু হতে পারে না। আমি তো বলবো আমার যা বেঁচে গেল, শুধু যা কেন, পুতুল বেঁচে গেল, এই সংসারটা বেঁচে গেল। এই সংসারটা তোমার জন্য আবার আশার আলো দেখবে শিমুল। ও শিমুল, তুমি শ্বশুর বাড়ির হয়ে নাই বা থাকলে, ওরা তোমায় ভালোবাসে, তুমি ওদেরকে ভালোবাসো, এই ভালোবাসা নিয়ে নয় থেকে গেলে পরের সম্পর্ক তো অনেক সময় খুব আপন হয় না, কি বলো? হয় না? হ্যাঁ কাকিমা, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। নাইবা থাকলেও আমার স্বামীর সাথে সম্পর্ক, তাতে কি হয়েছে? কিন্তু আমার শাশুড়ি মায়ের সাথে তো আমার সম্পর্ক থাকতে পারে, আমার আমার ননদের সাথে তো আমার সম্পর্ক থাকতে পারে। হ্যাঁ, ওদের সাথে তো আমার সম্পর্ক থাকতেই পারে, আমার সবার সাথেই সম্পর্ক থাকতে পারে কাকিমা। আপনি ঠিক বলেছেন, আমি এই বাড়িতেই থাকছি কাকিমা। যতদিন না পর্যন্ত আমি শতদ্রুর কাছে যাচ্ছি, ততদিন অবধি আমি এই বাড়িতেই থাকবো। তবে মা, তোমাকেও একটা কথা বলছি, তোমার ছেলেকে বলো সে যেন আমাকে ডিভোর্সটা দিয়ে দেয়, কারণ ও যদি সোজাসুজি ভাবে আমায় ডিভোর্স না দেয়, তাহলে কিন্তু আমাকে অন্য রাস্তা নিতে হবে। আর তখন যদি তোমার খারাপ লাগে, তাহলে কিন্তু আমার কিছু করার নেই মা, আমি তোমায় বলে রাখলাম। না বৌমা, আমার খারাপ লাগবে না। আমার ছেলে ফিরে এসে যদি তোমাকে বিরক্ত করতে চায়, যদি সে তোমাকে ডিভোর্স দিতে না চায়, তুমি তোমার মন যা চায় তাই করবে তার সাথে। আমার কোনো খারাপ লাগবে না, কিচ্ছু নেই। একটা কথা বলি তোকে শিমুল, পরাগ ওই প্রিয়াঙ্কা মানে ওই প্রিয়ার ফাঁদে পড়েছে তো, খুব সহজে ডিভোর্স দিতে পারে তোকে, তুই দেখ। সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু মানুষের যদি বদমাইশি বুদ্ধি থাকে, সে যে কখন কিভাবে প্রয়োগ করে সেটা তো বলা যায় না। তবে হ্যাঁ, এই মুহূর্তে আমি এই বাড়িতেই থাকছি। যাক বাবা, আমার তো খুবই মজা হচ্ছে, কি আনন্দ হচ্ছে, আমি কি কি করে আর বুঝিয়ে বলি। জানো মা, আমার খুবই আনন্দ হচ্ছে আজকে। আমার বউ থেকে যাবে, ওকে একটু জয় ধরি দেখি, কি শান্তি, কি শান্তি। আমার বউটা থেকে যাবে, আনন্দে আটর হয়ে যাচ্ছি একদম। আমার মা বলছি, কাল বেবারিতে দুটো মিষ্টি হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে তাহলে আমার দুটো মিষ্টি দাও, একটুখানি খাই, আমার খুব তো আনন্দ হচ্ছে না। থামো থামো, এবার তুমি থামো, আমি দিচ্ছি তোমায় মিষ্টি। দাঁড়াও ঠিক বাপু, আছে। বলিও কি কথা? হ্যাঁ, আমি তোমায় মিষ্টি দিতে যাবো কোন দুঃখে? মিষ্টি দাও। তোমার বউ আছে না, বউ, তাকে বলো সে দেবে মিষ্টি তোমায়। দেবো পুতুল দি, একদম তোমাকে মিষ্টি খাওয়াবো আমি, কিন্তু এই বিয়ে বাড়ির মিষ্টি না খেও না, আবার হিসেব নিকেশ করতে যাবে। তার থেকে বরঞ্চ আমি দোকান থেকে মিষ্টি এনে খাওয়াবো। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, যাচ্ছি, আমি যাচ্ছি। বন্ধুরা সব জড়ো হলে ফুটে কথার খই, কিন্তু সখী বলতো দেখি মনের কথা কই, কারে মনের কথা কই, কার কাছে কই মনের কথা, কার কাছে কই মনের কথা। আস্তে আস্তে খাও, গায়ে ফেলো না। মা, খাবার হয়েছে? হ্যাঁ,
আজকের মতন তোমাদের রান্না বান্না আমি করে দিলাম, কাল থেকে তোমার বউকে বলো রান্না বান্না করে নিতে। আমি মা আমি কি করে রান্না করব? আমি তো আজ থেকে অফিস জয়েন করছি। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে রেডি হতে হবে অফিস ছোটার জন্য। আমি রান্না করব মানে? মা, তোমার বড় বউ যখন এ বাড়ি থেকে যায়নি, তাহলে তখন তো তাকে কিছু কাজকর্ম করতে হবে নাকি? আমার দাদার সঙ্গে সে সম্পর্ক রাখবে না, অথচ এ বাড়িতে থাকবে, খাবে, সবকিছুই করবে। তাহলে তার রান্নাটা কে করবে? তুমি করবে না প্রতীক্ষা করবে? সেটা বলে দাও। কেউ রান্না করে খাওয়াবে না, আমরা নিজেরা খাবো। কি ব্যাপার বলো তোমার? কি চলছে এই বাড়িতে এখন? কালকে তো তুমি এত বড় বড় কথা বললে যে তুমি নাকি বয়ফ্রেন্ডের সঙ্গে ওর বিয়ে দিয়ে দেবে। নিজের ছেলের উপর তোমার কোনো আস্থা নেই, তোমার যত আস্থা ওই বাইরের ছেলেটার উপর। আমি তো সব মেনে নিয়েছি, বাহ খুব ভালো। এখন কি হচ্ছে? সকালবেলা আমি স্কুলে বেরোবো, খাওয়ার কোনো বন্দোবস্ত নেই, খাওয়া নিয়ে সব ঝামেলা চলছে। তাইলে বুঝে দেখো যে মুখের সামনে খাবার না পেলি কেমন লাগে। মুখের সামনে খাবার পেতি কার না ভালো লাগে? হ্যাঁ, আর সেই ভালো লাগা বজায় রাখতে গেলে ওই যারা ওই খাবারটা তৈরি করে কিংবা সমস্ত ব্যবস্থা করে মুখের সামনে খাবারটা বেড়ে দেয়, তাদেরকে একটু সম্মান দিতে হয়, তাদেরকে একটু বুঝে চলতে হয়, তাদেরকে একটু মান্যিগণ্যি করতে হয়। চক্রান্তর করে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করে না কেউ। আমি বুঝতে পারছি না মা, এইসব কথাগুলো তুমি আমাকে কেন বলছো? আমি তো এসবের মধ্যে নেই। যদি কেউ কিছু করেও থাকে মা, তাহলে সেটা তার দায়, আমি তো এসবের মধ্যে নেই। মা তুমি শুধু শুধু কেন বলো তো কথা বাড়াচ্ছ? তোমার যখন রান্না বান্না হয়েই গেছে তখন খাবারটা বেড়ে দাও না। শিমুলদি তুমি এবার থেকে মাকে অর্ডারও করবে? হ্যাঁ, আমি তো না হয় মাকে অর্ডার করছি, তুমি তো আগেই খেতে বসে গেছো। তাহলে কোনটা বেশি অপরাধের প্রতীক্ষা? আমি চাকরি করি শিমুলদি। চাকরি করো তো কি হয়েছে? চাকরি করো বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? ঠিক কথা বলেছিস তুই একদম। চাকরি করে উনি আমাদের একটা মাথা কিনে নিয়েছে গো। চাকরি করিস তো কি হচ্ছে? তোর টাকায় আমরা খাই না পড়ি শুনি? হ্যাঁ, তোর টাকায় আমরা কিছু করি নে, তুই আমাদের কোনো টাকা পয়সা দিস নে যে তোদের হয়ে আমরা একদম সবকিছু টান করে দেবো। বেশ একেবারে তুই যে আমার মেয়ে, আমরা খুব ভালো করে জানি যে তুই আমাদের কোনোদিন টাকা পয়সা দিবি না। চুপ! আমি তোমার সঙ্গে কোনো কথা বলছি না পুতুলদি। আর পলাশ, এটাই চলবে তো? প্রতীক্ষা, তুমি খেতে বসো। মা যদি আমাদের রান্না করে দেয় তাহলে তো কিছু বলার নেই, তুমি বসো। শোনো, এই কথাটা বলবো বলে আমি অপেক্ষা করছিলাম। ও তার আগে বলে দিই, এই যে সমস্ত রান্না বান্না করা আছে, থালায় ভাত বেড়ে দিয়ে দিচ্ছি তিনজনকেই। মাছ, ডাল, তরকারি যা কিছু আছে সব ঢেকে রাখা আছে এখানে। যার যারটা শেষে নিজে হাতে নিয়ে নেবে। তোমাদের থালায় পাতে পাতে সবকিছু বেড়ে দিতে হবে এমন তো কোনো কথা নেই। আর খাওয়া দাওয়ার পরে নিজেরা নিজেদের বাসন কোসন মেজে রাখবে, বুঝেছো? দেখো, এই রান্নার বাসন কোসন নয় আমরা মেজে নেব, কিন্তু তোমাদের একটু বাসনপত্র তোমাদেরকেই মেজে নিতে হবে, মনে থাকে যেন। কেন মা, কাজের লোক তো রয়েছে। ও কি করতে বলি? কাজের লোক আবার এলো কোত্থেকে বাড়িতে? নাকি ওই বিয়ের সময় যাকে কদিনের জন্য ডাকা হয়েছিল তার কথা বলছো তো? সে জানিয়ে দিয়েছে বিয়ে বাড়িতে কাজ করে তার শরীর টরীর খারাপ হয়েছে, সে এখন আসতে পারবে না। 3 দিন সে আসতে পারবে না। কাজী তোমাদেরকে নিজেদের বাসন নিজেদের মেজে নিতে হবে, মনে থাকে জানো। মা, তুমি কি বলবে বলছিলে? ও হ্যাঁ, যে কথাটা বলবো বলছিলাম যে কাল থেকে আমরা 3 জন, আমি, বৌমা আর পুতুল, আমরা আলাদা রান্না করে খাবো। এই 2 ঘরে রান্না তো আমার পক্ষে সম্ভব নয়, আমি সামলাতে পারবো না অত কিছু। বৌমা আমাদের রান্না করবে ঠিকই, কিন্তু তাকে অনেক সাহায্য করার ব্যাপার থাকে, তাই আমি তোমাদের রান্নাটা করতে পারবো না। আলাদা খাবো মানে? মা, আমি বুঝতে পারছি না
কি তুমি আলাদা রান্না করবে তার জন্য আমি টাকা দেব? তুমি টাকা দেবে কি দেবে না, নাকি সেই টাকা দিয়ে তুমি তোমার দায় দায়িত্ব পালন করবে, এসব তোমার ব্যাপার। তুমি টাকা দেবে এই কথা আমি ভাবিনি, একবারও ভাবিনি আমি। হ্যাঁ, তা টাকা কোথায় পাবে তুমি মা? কেন এ কথা জানতে চাইছো কেন? আমি কোথা থেকে টাকা পাই তুমি জানো না? ও আচ্ছা, ওই পেনশনের টাকাগুলো। তাতে তোমার হয়ে যাবে তো? যেমন করে হয় তেমন করে হবে, যেমন করে পারে তেমন করে চলবে। নাকি শতদ্রু টাকাটা দেবে? আমার ছেলেদের কাছ থেকে আমি টাকা নিলুম নে, শতদ্দুর কাছে যাব টাকা নিতি নাকি? হ্যাঁ, না নেব নে, কারো কাছে কোনো টাকা নেব না। যেমন করে পারি ওই ভাতে ভাত খেয়ে থাকবো, যেমন করে পারি চালাবো, যেমন করে পারি বাঁচবো। হয়েছে তোমাদের আর কিছু? দাদা, তুই একটা কথা কিন্তু ভুলে যাচ্ছিস। তুই কিন্তু অলরেডি 5 লাখ টাকা এ বাড়িতে দিয়ে দিয়েছিস, আর তোর স্যালারি থেকে প্রতি মাসে অর্ধেক টাকা কিন্তু এই সংসারেই যাবে। পারবো না, পারবো না পলাশ। যে অর্ধেক টাকা আমি সংসারে দিই সেটা আমি আর দিতে পারবো না। যা খোঁচাবে খোঁচাক, দেখি ও কি করতে পারে। ও যা পারে ও করে নিক। দেখো, এতক্ষণ আমি কোনো কথা বলিনি, কিন্তু এবার না কথা বলে পাচ্ছি না। যেই টাকা পয়সার কথা তোমার সাথে হয়েছিল সেটা কিন্তু লেখাপড়া করেই হয়েছিল, তাই সেই টাকাটা আমাকে দিতেই হবে, তার সাথে ওই যে মাইনের অর্ধেকটা। আর সেটা যদি তুমি বলো আমাকে দেবে না, তাহলে যত দূর যাওয়ার আমায় কিন্তু যেতে হবে। কি মনে করেছো তুমি মা? এই জন্য তুমি আলাদা হওয়া সাহস দেখাচ্ছ, তাই তো? ও কি কথা? হ্যাঁ, অনেক কষ্ট করে মানুষ করেছি তোমাদের, কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিলুম বলে আর চাকরি বাকরি করে খাচ্ছ। তোমার বোন অসুস্থ, তার বিয়ে দেওয়া যায়নি, তার চিকিৎসা বাবদ যা কিছু খরচ তোমাকেই দিতে হবে।